আমার বাঁ পাশে রয়েছে অয়ন, নন্দনা স্কুলের টিচার, আমার প্রাক্তন স্টুডেন্ট। ও দ্বিতীয়বার এই চ্যানেলে এলো। আমি অনেক রিকোয়েস্ট করেছি যে এইচএসের আমার স্টুডেন্টদের একটু জানাতে, যে সাজেশন দিতে, তাই ও আজকে এসছে। খুব ভালো ছেলে ও, হ্যাঁ, সবার খুব হেল্পফুল। আমি চাই ও আজকে একটু দিক আমার স্টুডেন্টদের একটু সাজেশন। আচ্ছা, নমস্কার, আমি অয়ন রায়, বর্তমানে নরেন্দ্র স্কুলের টিচার, কমার্সের টিচার আর প্রাইভেট টিউটরও, প্রাইভেটও পড়াই কমার্স। এবার প্রথমে আমি অ্যাকাউন্টসের পেপারটা একটু আসি। অ্যাকাউন্টসের ক্ষেত্রে চ্যাপ্টার ওয়াইজ যদি কিছু সাজেশন হয়, থিওরি কিছু বলতে পারি, কারণ অঙ্কে তো সেভাবে কিছু সাজেশন হয় না, তাও কী টাইপের অঙ্ক আসতে পারে সেই টাইপের অঙ্কগুলো করে গেলে এইচএসসি যে সামনে পরীক্ষা চলতেছে তারা ছাত্ররা অবশ্যই সুবিধা পাবে এবং তাদেরও সেটা কাজে লাগবে। প্রথম কথা, প্রথমে আসি পিএল অ্যাপ্রোপ্রিয়েশন। পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের ক্ষেত্রে ইন্টারেস্ট অন ড্রয়িংস কিছু ক্যালকুলেশন বা ইন্টারেস্ট অন লোনের ব্যাপারে কিছু পার্সেন্টেজ দিল না। ইন্টারেস্ট অন লোনের ক্ষেত্রে 6% হয়, বা আফটার চার্জিং সার্চ কমিশন, বিফোর চার্জিং সার্চ কমিশন, কমিশনের পরিমাণটা নেট প্রফিটের ওপর, এই টাইপের অঙ্ক কিন্তু এইচএসে আসে। খুব হয়তো জটিল আসে না, কিন্তু আসে, এবং বেশিরভাগ ক্ষেত্রে শুধুমাত্র প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটাই করতে দেয়, হয়তো পার্টনার্স ক্যাপিটাল দেয় না। প্রফিট অ্যান্ড লসের মানে যে অঙ্কটা করতে দেয় প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন, সেক্ষেত্রে ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন ড্রয়িংস, এইগুলোর ক্ষেত্রে কাজে লাগবে, বা যেটা বললাম আফটার চার্জিং কমিশন, বিফোর চার্জিং কমিশন। আর থিওরির ক্ষেত্রে বলতে পারি পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের সঙ্গে প্রফিট অ্যান্ড লসের পার্থক্য, ড্রয়িংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য, অংশীদারি কারবারের বৈশিষ্ট্য, শর্ট টাইপের কিছু অংশীদারের প্রকারভেদ যেগুলো আছে, নিষ্ক্রিয় অংশীদার বা স্লিপিং পার্টনার, ঘুমন্ত অংশীদার, এই ধরনের কিছু প্রশ্ন কিন্তু থাকে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের ক্ষেত্রে। এবার আসি পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের পরে অ্যাডমিশন, রিটায়ারমেন্ট, ডেথ। অ্যাডমিশন রিটায়ারমেন্ট ডেটের থেকে দুটো অঙ্ক আছে, একটা 6 নম্বরের অঙ্ক আছে, একটা 10 নম্বরের অঙ্ক আছে। 6 নম্বরের অঙ্কের সাথে থিওরি অর থাকবে, কিন্তু 10 নম্বর অঙ্কটা পুরো কম্পালসারি। এবারে হয়তো যেভাবে হয়ে এসেছে, এবারে হয়তো 6 নম্বরের ক্ষেত্রে অ্যাডমিশন থাকবে আর 10 নম্বরের ক্ষেত্রে রিটায়ারমেন্ট। 6 নম্বরের ক্ষেত্রে অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু জার্নাল এন্ট্রি দিতেও পারে, আবার না হলে পার্টনার্স ক্যাপিটাল মানে রিভ্যালুয়েশন আর পার্টনার্স ক্যাপিটাল দেওয়া হয়। কি ধরনের অঙ্ক থাকতে পারে অ্যাডমিশনের ক্ষেত্রে? অ্যাডমিশনের ক্ষেত্রে অঙ্ক এরকম থাকতে পারে, অ্যাডজাস্টেড ক্যাপিটাল অঙ্ক, বা যে নতুন পার্টনার আসছে তার ক্যাপিটালের উপর বেস করে অন্য পার্টনারদের ক্যাপিটালগুলো বের করা। মানে ধরো নতুন পার্টনারের নাম সি, সি এর ক্যাপিটাল করে বেস করে নতুন প্রফিট শেয়ারিং রেশিওতে ভিত্তিতে ক্যাপিটালগুলো বের করা বা ব্যালেন্স শিটটা পার করা। কিংবা ধরো বলছে কম্বাইন ক্যাপিটাল, মানে এ আর বি এর যে ব্যালেন্স শিটগুলো বের হচ্ছে পার্টনার্স ক্যাপিটালে, তার 50% বা তার 20% নতুন পার্টনার সি ক্যাপিটালটা আছে, এরকম ব্যাপার। ইন্টারেস্ট বলছি তোমার গুডউইলের ক্ষেত্রে, মানে শেয়ার অফ গুডউইল, ওটাও খেয়াল রাখতে হবে। শেয়ার অফ গুডউইলটা শেয়ার স্যাক্রিফাইসিং রেশিওতে ওল্ড পার্টনারদের মধ্যে ভাগ হয়, এরকম। আর পিএল এর ক্ষেত্রে, রিটায়ারমেন্টের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে রিটায়ার করছে কিছুটা তার লোনে ট্রান্সফার করা এবং বাদবাকিটা পে করা, এরকম অঙ্ক। কিংবা মিনিমাম ব্যাংক ব্যালেন্স রেখে দেওয়া, মিনিমাম ব্যাংক ব্যালেন্স বা ক্যাশ ব্যালেন্সের অঙ্ক আলাদা করে টি ফর্মে যেভাবে শেখানো হয়েছে, আমি যেভাবে শিখেছি, হয়তো টি ফর্মে আলাদা করে ক্যাশ অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্টটা কেটে নিয়ে মিনিমাম ব্যাংক ব্যালেন্সটা রেখে দিতে, ক্লোজিং ব্যালেন্সটা, তারপর ওকে যে মানে যে রিটায়ার করছে তাকে যে অংশটা পে করতে হবে তার ভিত্তিতে আমি ক্যাশ অ্যাকাউন্টটা করলাম, করার পর ব্যালেন্সটা বার করে কেউ ক্যাশ তুলে নিচ্ছে, কেউ ক্যাশ নিয়ে আসছে, বা দুজনে ক্যাশ নিয়ে আসছে, মানে ওল্ড পার্টনারগুলো এরকম যারা আছে, এক্সিস্টিং পার্টনার, ওল্ড পার্টনার না, এক্সিস্টিং পার্টনার। মানে এ বি আর সি এর মধ্যে বি ধরো রিটায়ার করছে, বি এর কিছু টাকা লোনে পাঠালাম, কিছু টাকা পে করে দিলাম, এরকম আসতে পারে। বা বি এর পুরোটা অংশ পে করছি, এমন ভাবে পে করছি যেন মিনিমাম ক্যাশ ব্যালেন্স হিসেবে 10,000 টাকা বা 20,000 টাকা ব্যাংকে রাখা হচ্ছে, তখন আলাদা করে টি ফর্মে ব্যাংক অ্যাকাউন্টটা করে নিই, কেউ টাকা নিয়ে আসতে পারে, কেউ টাকা তুলে নিতে পারে, বা দুজন আলাদাভাবে এভাবে থাকতে পারে। এটা গেল রিটায়ারমেন্টের ক্ষেত্রে। ডেথের ক্ষেত্রে ভ্যালুয়েশন অফ গুডউইলের বিষয়টা খেয়াল রাখতে হবে। ডেথের ক্ষেত্রে ভ্যালুয়েশন অফ গুডউইলটা খেয়াল রাখতে হবে। ভ্যালুয়েশন অফ গুডউইলের ক্ষেত্রে মানে আমি বলতে চাই, গুডউইলের পরিমাণটা বার করার জন্য কোনো সময় সুপার প্রফিটের ভিত্তিতে ভ্যালু অফ গুডউইলটা বার করতে দেয় ডেথের ক্ষেত্রে। বা খেয়াল রাখতে হবে পিএল সাসপেন্স, মানে যেটা শেয়ার অফ প্রফিট, এই বছরের শেয়ার অফ প্রফিট, মান্থটা খেয়াল রাখতে হবে, ক মাস পরে সে মারা যাচ্ছে, ডেথ করছে, সেই জবে ব্যালেন্স শিট, সেই ব্যালেন্স শিট থেকে লাস্ট জবে মারা যাচ্ছে তবে অবধি ক মাস, সেটার ভিত্তিতেও এইবার শেয়ার অফ প্রফিটটা কিন্তু বের করতে হবে। এই ডেটের ক্ষেত্রে এই ধরনের অঙ্ক আসতে পারে। আর অ্যাডমিশনের সঙ্গে মানে 6 নম্বরের অঙ্কের ক্ষেত্রে নয় অ্যাডমিশন নয় ডেট দেয়, আর এবারে আসার কথা রিটায়ারমেন্ট হচ্ছে 10-এ, তার সঙ্গে কিন্তু কোনো থিওরি অর দেবে না। যেরকম অঙ্ক বললাম, ওই অ্যাডজাস্টেড ক্যাপিটাল হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে, বা কম্বাইন্ড ক্যাপিটাল অ্যাডমিশনের ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে হচ্ছে
লোনে কিছুটা পাঠাচ্ছি, কিছুটা ক্যাশে পাঠাচ্ছি, মানে কিছুটা পে করছি, কিংবা কিছুটা পুরোটাই পে করছি, মিনিমাম ব্যাংক ব্যালেন্স হিসাবে বা ক্যাশ ব্যালেন্স হিসাবে এতটা রেখে দেবো। আচ্ছা, এবার আসি শেয়ারে। শেয়ারের ক্ষেত্রে একটা জিনিস, শেয়ারের ক্ষেত্রে থিওরিটা আমার মনে হয় করা উচিত, কারণ শেয়ারের থেকে প্রচুর শর্ট থিওরি কিন্তু দেয়। এদিকে অ্যাডমিশন রিটায়ারমেন্টের থেকেও দেয়, সেগুলো অঙ্ক রিলেটেড থিওরি বেশি দেয়, কিন্তু শেয়ারের ক্ষেত্রে কিছু শর্ট থিওরি দেয়, যেমন কলস ইন এরিয়া কাকে বলে, কলস ইন অ্যাডভান্স কি, ওদিকে শেয়ার ফরফিচার বলতে কি বোঝো, রিইস্যু কি, বা ওভার সাবস্ক্রিপশন আন্ডার সাবস্ক্রিপশন বলতে কি বোঝো, এগুলো 1 নম্বরে শর্ট কোশ্চেনে দেয়। এবং দুটো অঙ্ক আসে শেয়ার থেকে, একটা 6 নম্বরের অঙ্ক, একটা 4 নম্বরের অঙ্ক। 6 নম্বরের অঙ্কের সাথে থিওরি অর্থ থাকে, 4 নম্বরের অঙ্কের সঙ্গে কোনো কোনো সময় থিওরি অর্থ থাকে। 4 নম্বরের অঙ্কের ক্ষেত্রে সাধারণত ছোট অঙ্ক যেগুলো দেয় সেগুলো হচ্ছে ফরফিচার রিলেটেড অঙ্ক, কিংবা নাম্বার অফ শেয়ারটা বার করা, কোনো অ্যাসেট পারচেজ করেছি বা কোনো একটা বিজনেস পারচেজ করেছি, নাম্বার অফ শেয়ারটাকে বার করা, মানে শেয়ার ইস্যু আদার দ্যান ক্যাশ। অ্যাসেট কিনেছি, তার বদলে কোম্পানিকে শেয়ার দিতে হবে। কোনো একটা কোম্পানি তার বিজনেস, আর একটা কোম্পানির বিজনেসটা পারচেজ করেছে বা অ্যাসেটগুলো পারচেজ করেছে, তার বদলে তাকে টাকা না দিয়ে শেয়ার দিচ্ছে, এরকম ধরনের অঙ্ক নাম্বার অফ শেয়ারটা বার করা, সেটা প্রিমিয়ামে হোক ডিসকাউন্টে হোক। একটা ফর্মুলা আছে, নাম্বার অফ শেয়ার ইজ ইকুয়াল টু একটা ডিভাইডার চিহ্নের উপরে হচ্ছে ব্যালেন্স ডিউ, আর তলায় ফেস ভ্যালু প্লাস প্রিমিয়াম, নালে ডিসকাউন্ট থাকে মাইনাস ডিসকাউন্ট। এই ধরনের কিছু শর্ট। বা ওইদিকে ফরফিচারের ক্ষেত্রে কলড আপ ভ্যালুতে ফরফিচার করা, মানে ফরফিট করা কলড আপ ভ্যালু, বা ধরো 10 টাকার শেয়ার 8 টাকায় কলড আপ হচ্ছে, পরবর্তীকালে রিইস্যু করা হয়েছে, কলড আপে 6 টাকায় রিইস্যু করা হচ্ছে, কিংবা যতগুলো শেয়ার ফরফিট করেছি আমি ততগুলো শেয়ার হয়তো রিইস্যু করিনি, তাহলে সেক্ষেত্রে ক্যাপিটাল হিসাবে পাঠানোর ক্ষেত্রে ওইভাবে কিন্তু বার করে নিতে হবে, যে ধরা যাক 400 শেয়ার রিইস্যু করেছি, ফরফিট করেছি, রিইস্যু করেছি 300 শেয়ার, তাহলে প্রথমে ফরফিচার এন্ট্রিটায় 400 শেয়ারের জন্য যত পাঠিয়েছিলাম সেটা 300 শেয়ারের জন্য কত পাঠাতাম সেটা বের করে নিতে হবে, নালে কিন্তু আমি বিয়োগ ডাইরেক্টলি যদি বিয়োগ করি নালে কিন্তু হবে না। এই কিছু 4 নম্বরের ক্ষেত্রে শেয়ারের থিওরি থাকতে পারে। 6 নম্বরের ক্ষেত্রে হয়তো কলস ইন এরিয়া রিলেটেড কিছু অঙ্ক থাকতে পারে, ওদিকে কলস ইন অ্যাডভান্সও থাকতে পারে। কিন্তু এইচএসএ এটা কি, এইচএসএ খুব টাফ প্রশ্ন কোনোবারই করা হয় না, একটা মিডিয়াম স্ট্যান্ডার্ডে, ম্যাক্সিমাম মিডিয়াম স্ট্যান্ডার্ডে করা হয়। এই কিছু থিওরি থাকতে পারে, থিওরি অঙ্ক থাকতে পারে। থিওরির ক্ষেত্রে যেরকম সাধারণ থিওরি, কোনো কোম্পানি সিকিউরিটি প্রিমিয়াম কি কি উদ্দেশ্যে ব্যবহার করে, কোনো কোম্পানি সিকিউরিটি প্রিমিয়াম কি কি উদ্দেশ্যে ব্যবহার করে, কিংবা শেয়ার এবং ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য, এই কিছু থিওরি এরকম আছে। সেগুলো একটু পড়তে হবে, পড়লে আশা করি তারা ভালো ফল করবে। এই ধরনের থিওরিগুলো আসে পরীক্ষায়। এবার রেশিও এবং ডিবেঞ্চার, আগে ডিবেঞ্চার তারপর রেশিও এবং ক্যাশ ফ্লো। ডিবেঞ্চারের ক্ষেত্রে অনেক ভ্যারাইটি আছে, যেমন একটা হচ্ছে ইস্যু অফ ডিবেঞ্চারের ক্ষেত্রে আছে, একটা হচ্ছে রিডেমশন অফ ডিবেঞ্চার, মানে ইস্যু করেছি এবং রিডেমশন করেছি একসাথে, একটা নাম্বার অফ ডিবেঞ্চার বের করার অঙ্ক, মানে নাম্বার অফ ডিবেঞ্চার কত ইস্যু করেছি সেটা ইস্যু অফ ডিবেঞ্চারের এটা অঙ্ক। এই ধরনের কিছু। ডিবেঞ্চারের সময় কিন্তু থিওরি দেবে না, ওটা কম্পালসারি অঙ্কই করতে হবে, এই হচ্ছে কথা। আর ক্যাশ রেশিওর ক্ষেত্রে আমার মনে হয় অঙ্ক করাই বেটার হবে, কেন থিওরি খুব একটা নেই। তাও আইডিয়াল শর্ট কোশ্চেনের ক্ষেত্রে আদর্শ মানগুলো একটু খেয়াল রাখতে হবে, কোনটার আদর্শ মান কি, মানে কারেন্ট রেশিওর আদর্শ মান কি 2:1, তাই তো, আর লিকুইড রেশিওর আদর্শ মান কি 1:1, এগুলো একটু খেয়াল রাখতে হবে। এই রিলেটেড কিছু শর্ট থিওরি দেয় বা এমসিকিউ এসিকিউতে আসতে পারে। আর অঙ্ক মোটামুটি লিকুইড রেশিও, কারেন্ট রেশিও, কুইক রেশিও, ডেপ্ট ইকুইটি রেশিও, প্রপ্রাইটারি রেশিও, আরো একটা কিছু আছে ইন্টারেস্ট কভারেজ রেশিও, এই ধরনের কিছু রেশিও দেখে গেলে আশা করি ছাত্ররা এই ধরনের কিছু মানে অঙ্ক পাবে, এবং থিওরি যেগুলো বললাম মোটামুটি। আর লাস্টে আসলে যা ক্যাশ ফ্লোর ক্ষেত্রেও অঙ্ক থিওরি অপশনাল থাকে, মানে অঙ্কের অল্টারনেটিভ থিওরি থাকে। যখন অঙ্কটা নির্বাচন, সেই সময় পরীক্ষার হলে বসে নির্বাচনটাই হচ্ছে আসল। আমার সময় টাইম কম থাকলে যে থিওরিটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ক্যাশ ফ্লোর ক্ষেত্রে খুব কম, মানে প্রশ্নের সংখ্যা খুব কম। মোটামুটি এরকমও থিওরি আছে ক্যাশ ফ্লোর ক্ষেত্রে, যে আমি কোনটা কোন অ্যাক্টিভিটি উদাহরণ বার করো, কতগুলো দিয়ে দিয়েছে, যেমন ইস্যু অফ ডিবেঞ্চার, রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার, ইস্যু অফ ইকুইটি শেয়ার, ওদিকে ইনকাম ট্যাক্স পেড, প্রভিশন ফর ট্যাক্স প্রোভাইডেড, ফার্নিচার, পারচেস অফ ফার্নিচার, পারচেস অফ সেল অফ মেশিনারি, এগুলো কোনটা, এরকম কতগুলো দিয়ে দিল, বললো কোনটা কোন অ্যাক্টিভিটি উদাহরণ বার করো। তা আমার মনে হয় সেই সময় ওপরের যে অঙ্কটা আছে তার থেকে এই থিওরি করাটাই বেশি সহজ হবে, কারণ সেখানে 1 নম্বরে শুধুমাত্র কোনটা কোন অ্যাক্টিভিটি উদাহরণ দিলেই হলো, তাহলেই ফুল মার্কস পাওয়া যাবে।
আর পয়েন্ট ওয়াইজ দিলে মোটামুটিভাবে অ্যাবভ কিছু থিওরি লিখলেই যে নাম্বার পাওয়া যায় এরকম কোনো ব্যাপার নয়। অঙ্ক তো করতেই হবে, বেশিরভাগ অঙ্কটাই করা উচিত, কিন্তু সেই সময় থিওরি যদি পার্ট মার্কিং কিছু থিওরি থাকে, আমার মনে হয় অঙ্কটা যদি একটু এদিক ওদিক থাকে থিওরিও পড়ে যাওয়া উচিত। থিওরিতেও কিন্তু পার্ট থিওরিগুলোতে ফুল মার্কস পাওয়া যায়। মোটামুটি অ্যাকাউন্টসে এইগুলোই আছে যেগুলো আমি বললাম। এরপরে আবার পরেরটায় আমি অন্য সাবজেক্ট নিয়ে আলোচনা করছি।